নমস্কার, আপনি দেখছেন স্টার আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গৌতম দে। একেবারে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে গৌতম দাকে আমরা তুলে এনেছি। জীবনানন্দ দিয়ে শুরু করতে ইচ্ছে করছে। এতদিন কোথায় ছিলেন? যে গৌতম দেবকে সারা বছরে একটি বার পাওয়া যেত নিউজ সেক্রেটারিয়েতে সাততলায়, দফতর নিয়ে সাংবাদিক সম্মেলন ডাকতেন। তার বাইরে ফোনে প্রায় পাওয়া যেত না, কোটেশনের জন্য তো নয়, ক্যামেরার বাইটের প্রয়োজনে পাওয়া যেত না। সেই গৌতম দেব প্রায় আজকাল যত ঘন ঘন আলিমুদ্দিন যান, প্রায় সেই তত ঘন ঘন স্টুডিও ভিজিট করছেন। তো এইটা কতটা লড়াই কঠিন হলে এইটা করতে হয়? ঘুরে দাঁড়ানোর মুখ আপনি পার্টিতে, এটা তো মানবেন? না, আমি হিসেব করে দেখলাম গত বছরের সেপ্টেম্বর মাসে 2010-এর প্রথম এই কাণ্ড শুরু হলো। তার মানে 2010-এর আগে আমি প্রায় 18 বছর মন্ত্রী। আমি আজ পর্যন্ত কোনো স্টুডিও দেখিনি চোখে, কোনো বাইট দিইনি। আমি আমার কাজ নিয়ে থাকি, দুটো দপ্তর, পার্টির কিছু দায়িত্ব আছে। আর যখন আমার দপ্তরের কিছু বলার দরকার হয় 6 মাসে 10 মাসে আমি সেটা বলতাম। কিন্তু কৃতিত্ব, প্রধান কৃতিত্ব শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি আরও যদি রাজারহাট নিয়ে এই গুতোগুতি না শুরু করতেন, এমন হতেই পারতো যে আমার হয়তো আসতে হতো না। কারণ আমি যে কোনো কারণেই হোক, এই টিভি প্রচার, বাড়তি প্রচার, এ সম্পর্কে আমার একটা ব্যক্তিগত মনোভাব আছে। আমি টিভিতে অন্যরা যাতে যায় তার পক্ষপাতী, পার্টিতে আলোচনার সময় এ যাক ও যাক, রোজ খবর দেওয়া উচিত কাগজের লোকদের। কেন এখান থেকে ওখান থেকে খবর জোগাড় করবে? পার্টিতে যা হয়েছে সেটা বলে দেওয়া উচিত। পার্টি স্পোক্স পার্সন হওয়া দরকার। এটা বিমানদা, অন্যরাও সেটা আলোচনা করেছিলেন, আমরা সেটা মতে বিশ্বাসী। কিন্তু আমাকে আমার নিজের যাওয়ার ব্যাপারেতে আমার একটু রিজার্ভেশন ছিল অন্তত। মানে 18 বছর অধরা ছিলেন, এবং এইটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া উচিত, অন্তত সংবাদ মাধ্যমে, যে গৌতম দেবকে প্রকাশ্যে আনার পেছনে বড় ভূমিকা তার। এই গুতোগুতি না করলে আমার এইভাবে আসতে হতো না। এই সময় একটা লড়াই, অনেকে বলছেন কঠিন, অনেকে বলছেন সব লড়াই কঠিন, এটা আরও বেশি। আপনার নিজের বিশ্লেষণ কি? এটা তো মানবেন যে এর আগে পঞ্চায়েত থেকে শুরু করলে পঞ্চায়েত, লোকসভা, পুরভোট, এই রকম ধাক্কা 34 বছরের বাম শাসনে কখনো আসেনি। না, নিঃসন্দেহে এবারের লড়াই তো কঠিন বটেই। বামফ্রন্ট 77 সালে হওয়ার পর থেকে যত নির্বাচন হয়েছে, তো সহজ ব্যাপার যে সবচাইতে কঠিনতম নির্বাচন বামফ্রন্ট এবার ফেস করছে। কারণ 67 সাল থেকে যদি আপনি দেখেন, 77 শুধু না, 67 সাল থেকে 2009 যদি একটা গ্রাফ আঁকেন ভোটের, 72টা আমরা বাদ দিই অন্য কারণে, বামফ্রন্ট বা বামপন্থীরা হারের মুখ দেখেনি। দু এক সময় দু একটা সিট কম বেশি হতে পারে, কিন্তু একেবারে অ্যাসেন্ডিং কার্ভ, জিতেই যাচ্ছে। হার বলতে যা বোঝায়, ভোটে হার, সিটে হার, সেটা প্রথম 2009 পঞ্চায়েতে সামান্য হয়েছিল, কিন্তু অতটা হয়নি। কিন্তু 2009-তে হলো, আমাদের অনেক ভোট কম হলো। সেই জন্য তারপর মিউনিসিপ্যালিটি নির্বাচন খারাপ হলো। আমি তো অনেক মিটিংয়েতে বলি, প্রায় সব মিটিংয়েই বলি, 2008-এ যারা জিতলো কিছুটা, 2009-এ যারা জিতলো, 2010-এ যারা জিতলো, তারা যদি বলে 2011-তে আমরা জিতব, তাদের পাগল বলা মুশকিল, নিজে পাগল না হলে। উল্টো দিকে 2008-এ যাদের রেজাল্ট খারাপ হলো, 2009-এ যারা হারলো, 2010-এ যারা বেশ হারলো, তারা 2011-তে জিতবে, এটা বললে প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিকভাবে। কর্মীদের চাঙ্গা করার জন্য চাকাটাকে উল্টো রাস্তায় কি করে ঘোরাবেন, কি করে জিতবে, হাউ? তো সেই জন্য খুব কঠিন। কিন্তু আমরা আবার কমরেডদের বুঝিয়ে বলছি, তাহলে যেটা সম্ভব। তাহলে আমরা বলছি কি করে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে?
মাটিতে দাঁড়িয়ে বলছি না বলার জন্য বলছি। না, সে ক্ষুদ্রতম রাজনৈতিক দলও ভোটে জেতার আগে ভোটে নামলেই তাদের বলতেই হয়, মানে নয়তো কোনো অর্থ হয় না যে আমরা না, জিতবো। সেটা ছাড়াও আমাদের ঠিক ওইভাবে, তার জন্য আমি পার্টিতে আলোচনা করে আমরা বলছি তো 5টা কারণ বলছি যে কেন অষ্টম বামফ্রন্ট সরকার এই রেজাল্ট হওয়ার পরেও হবে। এক, পঞ্চায়েতে হেরেছি এটা ঠিক, কিন্তু গ্রাম বাংলার 38,000 গ্রামের মানুষ জেলা পরিষদে যে ভোট দিয়েছেন, জেলা পরিষদে ভোটটা আমরা কাউন্ট করি, ওটা তাতে পলিটিক্যাল ভোট, আপনারা 53% 53% ভোট পেয়েছি, কিছু ভোট কমলেও 53। 2, লোকসভা নির্বাচনে যেটা খারাপ হারলাম সেখানে কম্বাইন অপোজিশন 1,96,00,000, আপনাদের 85 লক্ষ, আমাদের 1,85,00,000, 11 লক্ষের তফাৎ। 11 লক্ষের ডিফারেন্স। যেটা কমরেডদের বোঝার জন্য বলছি, এটা চাঁদে হাত দেওয়ার মতো একটা অসম্ভব কাজ না। একটা বুথে 10টা ভোট বাড়ানো, এবং 10টা ভোট বাড়ানোর ব্যাপারটা মানে গ্রামে একটা বাড়ি, বড় বাড়ি, শহরে 2-3টে বাড়ি, এটা আপনাদের সম্ভব। আমি 2 নম্বর পয়েন্টে, তারপরে আমি 3-এ আসবো। আপনাদের দলীয় মুখপাত্র আপনার লেখাটা আমি পড়েছিলাম। আপনি বলছেন যে প্রত্যেকটা বুথ প্রতি যদি 10টি ভোট বাড়ানো যায় তাহলে অষ্টম বামফ্রন্ট তৈরি হচ্ছে। ফাইন, আমি দুটো প্রশ্ন তুলব। এক হচ্ছে যে আপনি কিভাবে ধরছেন, মানে এটা ধরার কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই যে এই 11 লক্ষ ভোটটা ইউনিভার্সালি ডিস্ট্রিবিউটেড। এটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়। মানে কোনো একটা বুথে আপনি 10 বাড়ালেন, তাতে কি হয়ে গেল, হয়তো 11,000-এর তফাৎ। এক, দুই হচ্ছে আপনি কি এই হিসেবে 33 লক্ষ যে নতুন ভোটার তাদের কাউন্ট করছেন? না, এই দুটো জিনিসই আমাদের খেয়াল আছে। একটা হচ্ছে সাধারণভাবে কমরেডদের বোঝানো ভোটে জেতা একটা জিনিস, আর বাংলার বেশিরভাগ লোক সাথে আছে। মানে এটা বুস্ট আপ করছেন। Fine. মাইক্রো লেভেলে সিট পিছু কি দাঁড়াবে, 53% ভোট পেয়েছে জেলা পরিষদে উত্তর দিনাজপুরে, জেলা পরিষদ পায়নি। সিটগুলো এমনভাবে হয়েছে, ছোট সিট জিতে গেছে, সুতরাং ওটা আমাদের খেয়াল আছে। কিন্তু জেনারেলি কমরেডরা বুঝতে পারে যে যদি ভোট আমাদের কম্বাইন অপোজিশনের চেয়ে বেশি হয়, তার রিফ্লেকশন সিটে হবেই। কোনো একটা সিটে নাও হতে পারে, কিন্তু জেনারেলি তার রিফ্লেকশন হবে। এবং জেনারেলি ধরুন 2001-এ আপনাদের ব্যবধান ছিল 38 লক্ষ, 2006 দেখছিলাম 35 লক্ষ, সুতরাং এটা বড় ব্যবধানে আপনার। সেইটাও সম্ভব। আর আসলে তো 10টা না, 10টা কথার কথা। আসলে ভোটটা বাড়ানোর সম্ভাবনা আছে, যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে এখন, যার একটা মানে কৃতিত্ব। স্কাই আবার ইজ নট দ্য লিমিট, এটা হলো 3 নম্বর পয়েন্ট 5টার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেটা কমরেডদের বলছি যে ভোটে জেতার প্রশ্নই ওঠে না যদি ভোটে কেন হেরেছো এটা না বোঝো। আগে ভোটে কেন হেরেছো এটা বুঝতে হবে, তারপরে জেতার দিকে এগোতে পারবে। সেখানে আমরা যে 3টে কারণ ভোটে হারার, একটা রাজনৈতিক কারণ, একটা সাংগঠনিক কারণ, একটা সরকার একটা কারণ, এই 3টে কারণ যেটা সেন্ট্রাল কমিটি, আমাদের স্টেট কমিটি আমরা আলোচনা করে বের করেছি। রাজনৈতিক কারণ হচ্ছে লোকসভা নির্বাচনের সময় যে স্লোগানটা দিয়েছিলাম, স্লোগানটা খানিক ত্রুটিপূর্ণ ছিল, বিশ্বাসযোগ্য হয়নি। কংগ্রেস হাটাও, বিজেপিকে আসতে দিও না, তৃতীয় শক্তির সরকার তৈরি করো। এবং সেই তৃতীয় শক্তি কাদের সঙ্গে, না চন্দ্রবাবু নাইডু, যাই হোক, সব মায়াবতী, সবার হাত ধরে খানিকটা প্রকাশ হচপচ করা। হয়েছিল, তাড়াতাড়ি হয়েছিল। দ্যাট ওয়াজ নট ভেরি ক্রেডিবল স্লোগান। এইখানে দাঁড়িয়ে অনেক লোক তারা দেখলো যে এই তৃতীয় শক্তি আর কংগ্রেস এর কাটাকাটি হবে, বিজেপি জিতে যাবে, তার চাইতে এদেরকে ভোট দিই। আমাদের লোক লাখ লাখ মুসলমান, বিজেপির সরকার যাতে না আসে, এখানে অন্য রাজ্যে তারা কংগ্রেস এবং কংগ্রেসের সাথে যারা গভর্নমেন্ট করবে, ডিএমকে, কোথাও টিএমসি, কোথাও এ দল, কোথাও সে দল, তাদের ভোট দিয়েছে টু এনশিওর there is an secular government installed at Delhi। একটা স্লোগানের আমরা যেটা আলোচনা করলাম কিন্তু পরে। এখানে পরমাণু চুক্তির ইস্যুতে সমর্থন প্রত্যাহারেরটা যোগ করবেন না? না, ওটা তো অন্য ইস্যু। ওটা আমি বলছি যে লোকসভার আমাদের আগে স্লোগানটা impact যেটা পড়েনি। দিয়েছিলাম সেটা লোকে বলতে পারে যে তোমার কেউ বলেছে ভালো হয়েছে, কেউ মনে করেছে বুঝতে পারেনি, সেটাও আমাদের বইতে বেরিয়েছে। একটা সম্ভাবনা যে সমর্থন না প্রত্যাহার করলে আজকের কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোটও হতো না।
সেটা ইন হাইন্ডসাইড অনেক কিছুই বের করা যেতে পারে। আমরা লিখেছি পরমাণু চুক্তিটা আমাদের সাধারণ লোকের পক্ষে বোঝা মুশকিল হয়েছে। সো কমপ্লিকেটেড ইজ সাবজেক্ট। আমরা পৃথিবীর কথা ভেবে আমরা তো একটু আমেরিকা বিরোধী আছি, কি করা যাবে? এটা তো আমাদের একটা রাজস্বগত নাকি একটু বেশি আন্তর্জাতিক আছেন বেশি ভারতীয় থেকে? আন্তর্জাতিক আর কি হবে? এখন তো সোভিয়েতও নেই, কিছুই নেই, আন্তর্জাতিক আর কি হবে? কিন্তু আমেরিকা বিরোধী আমরা। এখন তো যেভাবে সিরিয়া অ্যাটাক করছে, আফগানিস্তানটাকে শেষ করলো, ইরানটাকে শেষ করলো, কারো কথা শুনছে না, মাত্র বড়ি করে বেড়াচ্ছে নানান কারণে। ভারত সরকারও তো তার প্রোটেস্ট করছে, চীন করছে, রাশিয়া করছে। কোথাও না একটা জিনিস বলুন, এইটা কি আজকের প্রেক্ষিতে খুব বিশ্বাসযোগ্য একটা ঘটনা যে একটি রাজ্যে কমিউনিস্টদের ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা বসে চক্রান্ত করছে? এইটা আপনারা আবার এই না না, স্লোগানটা ফিরিয়ে আমেরিকা আনলেন। চক্রান্ত করছে, তার চেয়ে বড় কথাটা হচ্ছে আমরা আমেরিকার বিরুদ্ধে। সেটা তো ফাইন, সে তো আমেরিকার বিরুদ্ধে মানে আমেরিকার লোকের তো বিরুদ্ধে না। হ্যাঁ, লেনিনও বলেছিলেন একটা টাইমে, সাম্রাজ্যবাদের লেনিনও বিরুদ্ধে, বলেছিলেন হ্যাঁ। আমেরিকান এফিসিয়েন্সি থেকে শিখতে হবে। হ্যাঁ, মেনি থিং উই হ্যাভ টু লার্ন ফ্রম দ্য আমেরিকা। কিন্তু আমেরিকা যে একটা সারা পৃথিবীতে, সেটা ভারতেরও যদি আপনি স্বাধীনতার পরে ভারতবর্ষের ফরেন পলিসি অ্যানালিসিস করেন, নেহরু থেকে ইন্দিরা গান্ধী থেকে, বাংলাদেশে করার সময় তো 7 ফ্লিট পাঠিয়েছিল। না সে তো ফাইন, কিন্তু পশ্চিম ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা চক্রান্ত করছে, এইটা আজকের প্রেক্ষিতে কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য আপনাকে তথ্য দিয়ে বলার ব্যাপার আছে, তো এই তথ্য জোগাড় করা মুশকিল। কিন্তু জিনিসটাকে এবার হালকা করা এই জন্য ঠিক হবে না। আমেরিকাই সব করছে, আমি সেসব বলছি না। আমি এটাই বলছি যে আমেরিকা না, 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 চক্রান্ত করছে আমেরিকা বললে কিন্তু সব আপনাদের করছে। কোনো দায় নেই, না, না, আপনারা পারফেক্ট। আমেরিকা সব করছে আমি তা বলছি না, ওটা হলে আমাদের দোষগুলো আমরা বলছি কি করে। কিন্তু ধরুন এই পেনশন বিলটা, এখান থেকে 20 লক্ষ কোটি টাকা বেরিয়ে যাবে শেয়ার বাজারে, এটা বামপন্থীরা আটকে রেখে দিয়েছে। রিটেলে ঢুকবো আমি $200 বিলিয়ন নিয়ে আছি, ভারতবর্ষে ঢুকবো, বিগ ইন্টারেস্ট, এগুলো মামুলি ব্যাপার না। আমি মিডিয়াতে ঢুকবো, মিডিয়া কিনে নেবো, ভারতবর্ষে মিডিয়া কিনে নেবো, 51% শেয়ার দিতে হবে, আটকে দেওয়া আছে। এই যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো, নবরত্ন, এগুলো বিক্রি করবো, তার শেয়ার বিক্রি করবো, তারা এটা কিনে নেবে। ফলে খানিকটা তো আমেরিকানদের ইন্টারেস্ট। ভারতবর্ষ তো একটা এমার্জিং মার্কেট, ইউপি একে আপনারা যখন ছিলেন আটকেছিলেন, এমার্জিং মার্কেট, বিরাট মার্কেট। কিন্তু আমি বলছি সেটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পার্টি, আমাদের পার্টি। সিপিএমকে যেভাবে লোকে দেখতে চায়, দেখেছে, কোথাও কোথাও এখন যা দেখছে, তাতে মানুষ দুঃখ পাচ্ছে যে সিপিএম এর লোক এমন কিছু কাজ করছে 2-1 জায়গাতে, যেটা কখনো মানুষ পছন্দ করতে পারে না। সিপিএম এর থেকে, কংগ্রেস থেকে সিপিএম আলাদা, বিজেপি থেকে সিপিএম আলাদা, তৃণমূল থেকে সিপিএম আলাদা।